পূর্ব চাটুবাক্য ব্যয় করে বাবা সহ সবাইকে ম্যানেজ করে। গুমুট ভরা পরিবেশ এমনভাবে হ্যান্ডেল করে কেউ বুঝতেই পারল না পূর্ব ভয়ানক একটা অবস্থার দিকে নিপতিত হতে যাচ্ছে। কিন্তু পূর্ণতার মুখ দেখে কিছুই বলার সাহস পায় না পূর্ব। পূর্ণতা সবার সাথে হাসি খুশি থাকলেও পূর্বের দিকে তাকালে কঠিন করেই তাকায়। পূর্ব নিজের কাপড় আলাদা গোছাতে রুমে চলে আসে। দুটো লাগেজ খুলে সব পোশাক নিয়ে একটা লাগেজ ভর্তি করতে থাকে। পূর্বের ব্যাগ গোছানো শেষ হলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর 2টা। ট্রেন যেহেতু 3টায়, এখন রেডি হওয়া উচিত। পূর্ব ড্রেসিং এর সামনে দাঁড়িয়ে রেডি হওয়া শুরু করে। পূর্ণতা অনেকক্ষণ পর কি কাছে যেন রুমে ঢুকলে পূর্ব আয়নায় তাকিয়ে শার্টের হাতা গোটাতেই বলে ওঠে, তোমাকে একা রেখে ঢাকা যাচ্ছি দেখে রাগ করেছো? পূর্ণতা এমনভাবে সূচের ভেতর সুতো ঢুকাচ্ছে যেন এই রুমের মধ্যে ও ছাড়া আর কেউ নেই। পূর্ব বুঝতে পারল পূর্ণতা ওকে অগ্রাহ্য করায় ভালো পরিক্রমায় আছে। পূর্ণতা সূচে সুতো ঢুকিয়ে সুতোয় শেষ প্রান্তে দুটো গিট মেরে শাড়ির আঁচলে সেলাচ্ছে। পূর্ব হঠাৎই ব্যাপারটা লক্ষ্য করতে আয়নার দিকে থেকে সরে বিছানার সামনে ফ্লোরে বসে দেখল পূর্ণতার বাদামি শাড়িটার আঁচলটা এক প্রান্ত ছিঁড়ে গেছে। পূর্ণতা সেটা শান্ত হয়ে সেলাচ্ছে। আশ্চর্যজনক, এত মজবুত নতুন শাড়ি ছিল কি করে? পূর্ণ, শাড়ির আঁচল কিভাবে ছিল? পূর্ণতা সেলাইয়ের গতি বাড়িয়ে দিল। পূর্বের কোনো কথার জবাব দিবে না। পূর্ব একই প্রশ্ন কয়েকবার শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলেও চতুর্থবারের প্রশ্নে আকস্মিক রাগের সূচে হাত চেপে ঝাঁঝালো কণ্ঠে বলল, তোমার সমস্যা কি? কিছু জিজ্ঞেস করছি না? শাড়ির আঁচল কি করেছিল এতটুকু প্রশ্নের জবাব দিতে তোমার এত কুণ্ঠা লাগছে? পূর্ণতার ঠোঁট কামড়ে হাত ঝাড়ি মেরে ছাড়িয়ে নিল। ঝট করে উঠে পূর্বের পাশ থেকে দাঁড়িয়ে বলল, তুমি নিজের কাজ সম্পর্কে যেমন আমার কাছে বলতে আসো না, আমিও তোমার কাছে এসব ব্যাপারে বলতে যাব না। পূর্ব ফ্লোরে বসা অবস্থায় আহত দৃষ্টিতে ওর দিকে মাথা ঘুরিয়ে কোমল কণ্ঠে বলল, তুমি আমার জামা নিয়ে রেগে আছো? প্লিজ রাগ করো না। সরি। পূর্ণতা ডোন্ট কেয়ার ভঙ্গিতে জোরালো সুরে বলল, তোমার চিন্তা আমি মোটেও করছি না, বিদায় হও চোখের সামনে থেকে। পূর্ব ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে পূর্ণতার সামনে এসে দুবাহু ধরে বলল, আমি একটু জরুরি কাজে আজই ঢাকা ফিরছি। তুমি সবার সাথে পরশু চলে এসো, কেমন? আমি অপেক্ষায় থাকবো। আঁচলটা কি করে ছিল বলো না? নর্মাল ভাবে তো ছেঁড়ার কথা না। পূর্ণতা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলেও কোনো উত্তর দেয়নি। নিজের দুবাহু থেকে ঝটকা মেরে হাত সরিয়ে দিয়ে পূর্ণ হাল ছেড়ে লাগেজ টেনে চলে যেতে লাগলো। হঠাৎই কি ভেবে দরজার মুখে থেকে শটান করে দাঁড়িয়ে পড়ল বোঝা গেল না। পূর্ণতা কপাল কুঁচকে কিছু ভাববে আচমকায় এমন অপ্রতিভ কাণ্ড ঘটল। পূর্ণতা কয়েক পা পিছিয়ে আরেকটুর জন্য উল্টে বিছানার উপর পড়ল না। ধরফরিয়ে মাংসল পিণ্ডটা টকবক গতিতে ছুটছে। কি হলো ওর সাথে? চোখের পাতা খুলেও সে ঘুটঘুটে অন্ধকার দেখছে। পূর্ণতা সদ্বিদ ফিরে পেলে বুঝতে পারল পূর্বের গায়ে সুগন্ধ তীব্রভাবে পাচ্ছে। এখন যেন মনে হচ্ছে নিজের হার্টবিটের সঙ্গে আরেকটা হার্টবিটের ধুকপুক ধুকপুক শব্দ সমান তালে অনুভব করছে। কি আশ্চর্য, গাল যে ভেজা ভেজা ঠেকছে। একটু পর আরো বুঝতে পারল পূর্ব ঠোরচোরা কঠিন করে চেপে ওর চোখের উপর হাত ঢেকে দিয়েছে। হাত দিয়ে চোখ ঢেকে দিল কেন? প্রথমবার তো চুমু খাচ্ছে না ও। ওর তো একদম লজ্জা নেই যে চুমু খাওয়ার বেলায় ঠোঁট ঢাকতে হবে। কিছু কি লুকানোর চেষ্টায় আছে? পূর্ব কি কাঁদছে? সেই ভেজা ভাবর অশ্রুজল নয় তো? পূর্ণতা অস্থির হয়ে জরিপ চালানোর জন্য কিছু করবে, হুট করেই শরীরের উপর থেকে সকল ভার সরে গেল। পূর্ব চোখ খুলে পিটপিট করে তাকিয়ে দেখলো পূর্ব ওর দিকে পিঠ দিয়ে শার্টের হাতা মুখের কাছে ঘষছে। পূর্ণতা শক্ত হয়ে অটলভাবে চুপচাপ দাঁড়িয়ে রইল। কেন যেন বোধশক্তি লুপ্ত উন্মাদের মতো লাগছে নিজেকে। বদ্ধ উন্মাদ, যার কোনো চিকিৎসা নেই। পূর্বের শতবার বলার পরেও আরেক দফায় সত্য লুকাচ্ছে। পূর্ণতা এখন ক্লান্ত এসবে, আর জিজ্ঞেস করার স্পৃহা নেই।
পূর্ব কি হয়েছে তোমার সাথে? পূর্ব লাগেজ টেনে চলে গেল বাইরে, আর তাকায়নি পেছনে। পূর্ণতার বুক গলা অদ্ভুতভাবে শুকিয়ে আসলো। হঠাৎ কানে গাড়ির শাসা চলন্ত আওয়াজ শুনে শরীর কাঁটা দিয়ে উঠল। চিৎকার করে কাঁদতে পারলে ভালো হতো। কার সাথে সংসার বাঁধলো যে ওকে নিজের সমস্যা সম্পর্কে কিছুই বলে না? পূর্ণতা মাথা ধরে থপ করে ফ্লোরে বসে পড়ল। ঝিঝি পোকার মতো বৃষ্টির শব্দে হচ্ছে মাথার ভেতরে। অসহ্য 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 অনুভব হচ্ছে। মানুষ যা চায় তা সে পায় না, যা সে চায় না তা বিশ্রীভাবে পায়। পূর্ণতা ফ্লোরে বসে বিছানায় মাথা হেলিয়ে চোখ বন্ধ করে আছে। চোখ থেকে ধেয়ে পানি গড়াচ্ছে, সেদিকে ধ্যান নেই। এই মানুষটা কখনো ওকে ঠিকভাবে বুঝতে পারলো না। আচ্ছা, পূর্ব চায় কি? পূর্ণতাকে নিজের জীবনের সাথে জড়াতে কেন হাসফাস অনুভব করে? যোগ্যতাহীন ভাবে পূর্ণতাকে? বহু প্রশ্নমালার উত্তর মস্তিষ্কে কিলবিল করছে। পূর্ণতা মাথা তুলে চোখ মুছে হাতের ফোন নিয়ে দুঃসময়ের বন্ধুকে কল করে। কানে ফোন লাগিয়ে আঁচলে মুখ চেপে হু হু করে কেঁদে ওঠে। আয়মান সম্ভবত ঘুমেছিল। পূর্ণতাল কল রিসিভ করে ঘুমু ঘুমু কণ্ঠেই বলল, কিরে ছেড়ি, এখন স্মরণ করলি? হানিমুন কেমন কাটে তোর? এই যে শুনুন, এক্সট্রা বগিটা কোন দিকে? ইঞ্জিল থেকে 4 নাম্বার বগি। ওহ ধন্যবাদ। আচ্ছা, ট্রেন কি আজ লেট করবে? থ্যাঙ্কস। গ্রামের লোকজন যে এখন শহরমুখী সেটা দেওয়ানগঞ্জের প্ল্যাটফর্মের ভিড়টা বেশ ভালোই ইঙ্গিত দিচ্ছে। গ্রীষ্মের ছুটি, শীতের ছুটি, ঈদের ছুটি ছাড়াই আজ প্ল্যাটফর্ম বেশ জমজমাট। পূর্ব লাগেজের হ্যান্ডেল আঁকড়ে টিকিটের চোখ বুলিয়ে সামনে এগোচ্ছে। বগিটা নজরে পড়তেই সে লাগেজ সহ কামরায় উঠে নিজের কেবিনে চলে আসে। অ্যাক্সেসরিজ সিস্টেমে লাগেজে রেখে দরজা লক করে সিটে গা এলিয়ে এসিতে বাটন চিপ দেয়। শান্তির একটা ঘুম দেয়া পসিবল না হলেও শান্তির একটা জার্নি করা অবশ্যই সম্ভব। শান্তির ঘুমের জন্য পূর্ণতাকে প্রয়োজন, যা এখন অসম্ভব। পূর্ব ফোন বের করতেই অজানা কারণের মন উদাস হয়ে যায়। ট্রেনের এমন কেবিনেই তো পূর্ণতার সাথে খুনসুটি শুরু হয়েছিল তার। হঠাৎ ফিক করে হেসে দেয় পূর্ব। প্রথম প্রথম পূর্ণতাকে বোবা ভেবেছিল পূর্ব। মিথুন, জাওয়াত, সাইমা, ফুয়াদ পা কেটে দিয়েছিল ওর। সেই পা নিয়ে কি হাস্য কাণ্ড! পুরো কমলাপুর স্টেশনে বহু মানুষের ভিড়ে আশ্চর্যের বস্তু হয়ে সে কোলে করে এনেছিল পূর্ণতাকে। কিন্তু কে জানতো সেই পূর্ণতাই আজ অর্ধাঙ্গিনী হিসেবে স্থির হবে। পূর্ব তো বিয়ে করার পক্ষেই ছিল না কখনো। কিভাবে মন বেঁকে গেল! হঠাৎ বিকট শব্দে মোহভঙ্গ হলে পূর্ব দেখে ট্রেনের প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে। জানালার দুহাতে নামাতে যাবে, হঠাৎ মনে হলো বাইরে পরিচিত মুখ যেন দেখেছে। তা কি করে সম্ভব? পূর্ব চটজলদি জানালা উঠিয়ে বাইরে উকি দিয়ে ট্রেন ততক্ষণে স্পিড বাড়িয়ে সীমা ছেড়ে চলেছে। ভুল দেখেছে ভেবে জানালা বন্ধ করে এসির পাওয়ারটা আরেকটু বাড়িয়ে দিল পূর্ব। কাটায় কাটায় 10 মিনিট যেতেই হঠাৎ কেবিনের দরজায় কেউ নক করলো। সম্ভবত টিকিট চেক করতে এসেছে ভেবে পূর্ব পকেট থেকে টিকিট বের করে দরজায় হ্যান্ডেলে মোচড় মারলো। কে জানতো দরজা খুলে বাইরে তাকায় পূর্ব অবাক হবে। নিজের চোখকেও তার বিশ্বাস করতে হিমশিম খাওয়া লাগবে। পূর্ব কতক্ষণ যাবৎ ওভাবে হা করে চেয়েছিল বলা যায় না, কিন্তু কোত্থেকে যেন ছন্দময় সুর ভেসে আসছিল কানে। আচ্ছা, মাঝে মাঝে অপ্রত্যাশিত ব্যাপারগুলো অদ্ভুত সুখ দেয় কেন? উত্তর আছে? উত্তর নেই। ভালোবাসি বলার প্রয়োজন হলেও মাঝে মাঝে বলতে নেই। কিছু ভালোবাসা অব্যক্ত রাখতে হয়, কিছু ভালোবাসা দূর থেকে বোঝাতে হয়, কিছু ভালোবাসা মুঠোয় এনে বুকের স্বপ্ন বুনতে শেখায়। আছি পাশে, হারিয়ে যাব কোথায়? বুকের উপর ধাক্কা অনুভব করতেই সজোরে ছিটকে সিটের উপর উল্টে পড়ল পূর্ব। ব্যালেন্স বিগড়ে ঘাড়ের বাদিকে প্রচুর ব্যথা পেয়ে চোখ কুঁচকে রইল। হঠাৎ পকেটের ফোনটা বিকট রিংটনে বাজতে শুরু করলে হাতড়ি এসে ফোনটা পিক করলো। স্ক্রিনে চোখ বুলিয়ে নাম দেখার সুযোগ পায়নি পূর্ব। অমনি উপাস থেকে হাস্য কণ্ঠে কেউ বলে উঠল, কিও ভাই, কেমন আছেন?
পূর্ব ঘাড়ের হাত দিয়ে চোখ কুচকানো অবস্থায় সিট থেকে উঠতে চেষ্টা করে উঠতে পারছে না। ব্যথায় ক্লিস্টে সে আবার শুয়ে পড়ল। অন্তত এটুকু আন্দাজ করতে পারল ব্যথাটা খুব তীব্র রূপেই হচ্ছে। ঘাড়ের রগটা বুঝি ছিঁড়ে শেষ। অসহ্য যন্ত্রণা হচ্ছে। এরই মধ্যে কানে দরজা লাগানোর শব্দ এলে কয়েক সেকেন্ড পর মনে হলো শার্টের কলার টেনে কেউ মাথায় শূন্য তুলে ফেলেছে। ফোনের ওপাশে হ্যালো হ্যালো কণ্ঠে ক্রমাগত কানে আসলেও পূর্ব ব্যথার কাছে মাথা নত করে পরিস্থিতির কাছে নিজেকে সঁপে দিতে বাধ্য হচ্ছিল। ঘাড়ের অসারপূর্ণ ব্যথায় অন্য কেউ হলে কি থেকে কি করে ফেলতো আল্লাহ জানে। মুখের ওপর গরম নিঃশ্বাস এমন ভাবে টের পাচ্ছিল, মধ্যবর্তী দূরত্ব তো নেই, উল্টো নাক স্পর্শ করে লালচে ঠোঁটের উপর নিঃশ্বাসের তাপ অনুভব হচ্ছে। নিজেকে ওয়েল স্ট্যান্ডার্ড পার্সোনালিটির ভাবতে ফেবুলাস লাগে আপনার। আপনি খুব দামি লোক, তাই না ওয়াসি পূর্ব? কান দুটো ভুল শুনল নাকি? নাম ধরে ডেকেছে। কণ্ঠে এত রাগ, এত তেজ। পূর্ব এবার বহু কষ্টে বীভৎস যন্ত্রণায় চোখ খুলে তাকালো। পূর্ণতা কলারটা এমন ভাবে টেনে ধরেছে সিট থেকে মাথা কমপক্ষে 1 হাত উঁচুতে উঠে আছে। চোখে মুখে কি কঠিন রাগ। সামান্য সময়ের ব্যবধানে সবকিছু ওলট পালট করে কান্নায় চোখ মুখ ফুলিয়ে নাকটা লাল করে এসেছে। গাল দুটো লাল হয়ে আছে প্রচন্ড কান্নার আবেশে। পূর্ব ঘাড়ের নিচ থেকে হাতটা এনে পূর্ণতার গাল স্পর্শ করলে পূর্ণতার রাগে কলার ধরে ঝাঁকি মারে। পূর্ব ব্যথার জায়গায় আরেক দফা ব্যথা পেয়ে চোখ পুনরায় কুঁচকে বলে, এই মেয়ে, ব্যথা পাচ্ছি তো। পূর্ণতার দাঁত কিরমির করে কলার কুঁচকে ধরে সোজা বসিয়ে ছাড়ে পূর্বকে। পূর্ব সিট থেকে পা নামিয়ে ঘাড় ধরে দাঁড়িয়ে পড়তেই পূর্ণতার দিকে কপাল কুঁচকে তাকিয়ে দেখে ও সিটে পা উঠিয়ে আসন করে বসে আছে। পূর্ণতা না হয়ে যদি অন্য কোনো মেয়ে, এমনকি পূর্বিকা হতো, পূর্ব ননস্টপ থাপ্পড় মারতে মারতে রাগ ঝাড়ত। কিন্তু পূর্ণতার চোখের দৃষ্টি এমন ছিল, সামনে যদি একটা দিয়াশলাইট রাখা হয়, কাঠিতে ফট করে আগুন জ্বলে একটা উদ্ভট ব্যাপার ঘটত। পূর্ব ঘাড়ে হাত ডলতে ডলতে কালো ডায়ালের হাত ঘড়িটার সামনে এনে দেখলো সময় 3:25 বাজে। ঘড়ি একবার দৃষ্টি ছিল, আরেকবার দৃষ্টি দিল রাগীভূত পূর্ণতার দিকে। আশ্চর্য কণ্ঠে বলল, তুমি এত তাড়াতাড়ি কি করে এলে পূর্ণ? হাউ পসিবল? আই সোয়ার আমি বুঝতে পারছি না কি করে এলে। কেন ঢাকা গিয়ে কি আরেকটা ধরার ধান্দা ছিল আপনার? বদমাইশ ধান্দাবাজ লোক। আমি এসেছি দেখে বুক পুড়ছে। তুমি কি বলছো? তোমার হুঁশ আছে? এসব বাজে ওয়ার্ড। পূর্ণ প্লিজ, তুমি কি করে এখানে এলে? ব্রিফ করো। আমি কি আদৌ আপনার জীবনের কেউ? আমাদের সম্পর্কটাকে কি কোনো ড্রামাটিক বানাচ্ছেন? কি সুখ পাচ্ছেন বলুন তো? পূর্ব মাথা নুইয়ে হালকা নিঃশ্বাস ছেড়ে আবার তাকিয়ে বলল, আমি অবশ্যই কোনো হিরো না পূর্ণ, না তুমি কোনো হিরোইন। আমাদের সম্পর্কের ভেতর এখনো কোনো থার্ড পারসন আসেনি যে সম্পর্কটা ড্রামাটিক লাগবে। তুমি তুমি আর আমি। মূল সমস্যাটা আমার। এটা আমি তোমাকে কষ্ট দিচ্ছি, আমি জানি এটা ঠিক হচ্ছে না, কিন্তু তোমার এটা অ্যাডজাস্ট করা লাগবে পূর্ণ। আফটার আফটার অল এরপর থামলেন কেন? আফটার অল আমি মেয়ে, তাই না? স্যাক্রিফাইস ব্যাপারটা মেয়েদের মূল আদর্শ। তুমি ভুল বুঝছো পূর্ণ। আমি অবশ্যই তোমাকে খাঁচায় বন্দি পাখি বানিয়ে রাখিনি। যথেষ্ট স্বাধীনতা এবং নিজের মত পেশ করার মতো অধিকার দিয়েছি। যদি বলি আমি তোমাকে চাই, এইটা কি আমার স্বাধীনতার মধ্যে পড়ে না? স্বাধীনতা মানে নিজের করে পাওয়া না। কেন বারবার একই জিনিস রিপিট করছো? একটা কথা ক্লিয়ার করবে, আমি কি তোমার নিয়মতান্ত্রিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করছি? পূর্ব পূর্ণতার গা ঘেঁষে সিটে বসতেই পূর্ণতা অতি দ্রুত ট্রেনের গায়ে পিঠ সেটিয়ে দিয়ে পূর্ব আঁচলটা ধরে বলল, কথায় আপনি তুমি গুলিয়ে ফেলছো পূর্ণ। শান্ত হও। আমার দোষ, আই অ্যাডমিট ইট। প্লিজ আর কিছু বলো না। কেন বলবো না? আমি তোমার কেউ। পূর্ব আচমকা পূর্ণতার মুখে হাত চেপে চুপ করতে বলল। পূর্ণতা ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে ভয়ঙ্কর রাগে ফের কলার টেনে ধরে। পূর্ব ঘাড় নুয়ে কলার মুচড়ে খামচে ধরা হাত জোড়া দেখতেই ঠোঁট টিপে মুচকি হেসে মাথা উঠিয়ে বলে, এই কাজটা আগে করলে কি হতো?
এভাবে নিজের করে নেয়ার জেদটা দেখাতে এত সময় লাগতো? পূর্ব এক ঝটকায় মুখ বাঁকিয়ে মুখ হাত সরিয়ে রাগত স্বরে বলে। চুপ। ইস, মেরে ফেলেছো তো। পূর্বের হাস্যকোমল ধ্বনি। আমি তোমাকে চুপ করতে বলেছি। তুমি আমাকে চুপ করতে বলে বুকে ছুরি ঘোরাচ্ছ, কাজটা কি ঠিক? এমন অনুচিত কাজের জন্য সাবেক কমরেড হিসেবে তোমাকে কঠিন অপরাধে দণ্ডিত করা উচিত। বাংলাদেশ দণ্ডবিধি মতে ৩০২ ধারা মতে ওয়াসিফ পূর্বকে খুনের দায়ে পূর্ণতা ওয়াসিফকে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা উচিত। আমার নাম পাল্টানোর চেষ্টা করবে না, আমি তো তোমার কেউ না। থাপড়িয়ে চাপার দাঁত সব খুলে ফেলবো। আমার নাম মানে কি? তুমি কার স্ত্রী ভুলে গেছো? আমার নাম কেন? তোমার সাথে আমার সবকিছু জড়িয়ে থাকবে, দরকার পড়লে সেটা লেপ্টে থাকতেও দ্বিধা করবে না। পূর্ণতা কলারটা ধীরে ধীরে ছেড়ে দিয়ে মাথা নিচু করে চুপচাপ হয়ে যায়। পূর্ণতার নিস্তেজ হয়ে যাওয়ার ব্যাপারটা পূর্ব কিছুটা বিস্মিত হলেও পূর্ণতার চিবুক ছুঁয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে। পূর্ণতা মাথা তুলে উত্তর দিবে তার আগেই পূর্বের ফোনটা ফালতু রিংটোন ছড়িয়ে বাজতে থাকে। এক রাশ ভারী বিরক্তি নিয়ে পূর্ণতার দিকে দৃষ্টি রেখেই ফোনটা রিসিভ করে কানে ধরে পূর্ব। হ্যালো পূর্ব ভাই, সারপ্রাইজটা কেমন লাগলো? পূর্ব কোনো উত্তর দেয় না। কানে এক হাতে মোবাইল চেপে অন্য হাতে পূর্ণতার হাত টেনে নিজের কাছে আনার জন্য বেগ পেতে হচ্ছে। ভাই আপনি শুনতাছেন? হ্যালো, শালার নেটওয়ার্ক রে। পূর্ণতা জেদ দেখিয়ে ওর হাত সরিয়ে দিলেও পূর্ব খপ করে এক গোছা চুল খাবলে পূর্ণতার মাথা টেনে নিজের কাঁধে রাখে। পূর্ণতা দুহাত ঠেলে পূর্বের সরিয়ে বসতে চাইলেও সম্ভব হয় না। ততক্ষণে পূর্ব ওকে এক হাতে বুকে জড়িয়ে ধরেছে। হ্যালো ভাই, হ্যালো। কিরে মাদারবোর্ড মার্কা নেটওয়ার্ক, শালা। হ্যালো পূর্ব ভাই। বলো আইমান, শুনতে পাচ্ছি। ও আল্লাহ রে, যাক শুনছেন তাহলে। ভাই মনে কিছু নিয়েন না, আমার কাছে আমার বই নাগে, ওর কান্না আমি ভাই দেখতে পারি না। পূর্ব সিটে পিঠ হেলিয়ে পায়ের উপর পা তুলে বা সাইড বরাবর পূর্ণতাকে জড়িয়ে ধরেছে। মাথাটা এক পলক বায়ে ফিরে মাথায় ওষ্ঠ উষ্ণের স্পর্শ করে বলে। চিতাবাঘের স্পিডে কি করে এলে সেটা ডিসক্রাইব করো আইমান। ভাই বাইক দিয়ে আসছি। খুব পূর্ব খুবই উত্তেজিত হয়ে ওঠে আইমানের কথা শুনে। গ্রামের রাস্তায় আশির উপরে স্পিড তোলার মানে তুল কালাম ব্যাপার। পূর্ব কিশোর বয়সেই জেদের বসে বাইক চালানো শিখেছে, তাই ও এ টু জেড বাইক রিলেটেড সব তথ্য পূর্বের জানা। এমত অবস্থায় পূর্ণতাকে পেছনে বসিয়ে হাই স্পিড মানে সাংঘাতিক কারবার। কি সর্বনাশ! স্পিড কত দিয়েছো? না বললে হয় না। ইয়ার কি করছো? স্পিড কত দিয়ে এসেছো? 98, 100 স্পিড ভাই। ওহ গড আইমান, তুমি কোন বাইক ইউজ করছো? হাই স্পিড কিভাবে কন্ট্রোল করলে? ভাই সুজুকি জিক্সার ছিল, নতুন আপডেট তো বাইকের ফিচারগুলো আগুন। পূর্ব শব্দ করে জোরে নিঃশ্বাস ছাড়ল। পূর্ণতাকে জাপটে ধরে ওর ডান কাঁধে থুতনি রেখে চোখ বন্ধ করলো। কি সাংঘাতিক অবস্থা! যদি 19 থেকে 20 হতো, একবার যদি তালগোল নষ্ট হতো, বাইক থেকে ছিটকে মাথা ফেটে শরীর কিভাবে ছিন্ন ভিন্ন হতো ভাবলেই গা শিউরে ওঠে। পূর্ব আরো কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয়। মুখ ডানে ঘুরিয়ে পূর্ণতার গলায় ঠোঁট বসিয়ে দু হাতে চেপে ধরে নিজের সাথে ট্রেন ইসলামপুরে স্টেশনে থামার জন্য নিজস্ব গতিবেগ কমিয়ে দিচ্ছে। এসির কামরায় শীতাতাপ বন্ধ কেবিনে নীরবতায় খামোশি ভাব চলছে। পূর্ণতা উত্তপ্ত মস্তিষ্কে তেজস্বীপূর্ণ রাগে স্থির হয়ে পূর্বের বাহুদয়ে আবদ্ধ আছে। পূর্বকে আঁকড়ে ধরে নি সে। পূর্ব মাথায় হাত বুলিয়ে খানিকটা সময় পর পর গলায় গালে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। ট্রেন ঝাঁকুনি দিয়ে স্টেশনে থামলে নীরবতা ছিন্ন করে পূর্ব বলে। কি করলে তোমার রাগ কমবে বলো? আমি ওয়াদা করছি তোমার সব কথা রাখবো। পূর্ণতা মৃদু ধাক্কা দিয়ে পূর্বের কাছ থেকে ছাড়া পেয়ে কঠোর দৃষ্টিতে বলল। তুমি ঢাকায় নিশ্চয়ই বেহুদা কারণে যাচ্ছ না, কি কারণে যাচ্ছ সেটাই জানতে চাই। তুমি জেদ ছাড়বে না, তাই তো? হুম। শোনো, আমি খবর পেয়েছি কেউ আমার নামে মামলা দাখিল করেছে। কে করেছে, কেন করেছে, এই বিষয়ে আমি পরিষ্কার তথ্য খুঁজে পাইনি। হতে পারে ডিরেক্ট জেলে যাব আমি।
এমনও হতে পারে আমি বিপদে ফাঁসবো। তুমি এই খবরটা জানলে উটকো টেনশন করবে, তাই আমি বলতে চাইনি। এটা উটকো? তোমার কাছে উটকো কাহিনী লাগছে এটা পূর্ব? মাথা ঠান্ডা করো পূর্ণতা। দেখো, আমি কিন্তু এখনো কুল অ্যান্ড কাম মাইন্ডে সব সামলাচ্ছি। এই জন্যই তোমাকে এসব ম্যাটারে বলতে চাইনি। প্লিজ সিচুয়েশনটা বুঝো। পূর্ণতা ফুস করে দুবার স্থিরভাবে শ্বাস ছাড়তেই পূর্ব হঠাৎ পূর্বের উপর ঝাঁপিয়ে ওকে জাপটে ধরল। এহেন কাণ্ডে পূর্ব আশ্চর্য হয়ে হেসে ফেলল। রাগ, অভিমান, জেদ যদি গলিয়ে ফেলো, অদ্ভুত শান্তি লাগে। জি হ্যাঁ, লাগে। পূর্ব খুঁজে খুঁজে পূর্ণতার গলার নিচে নিজের মুখটা লুকিয়ে ফেলল। ফিসফিস করে বলল, একটু আদর করবা পূর্ণ? জাস্ট একটু। ট্রেন আবার সাইরেন বাজিয়ে চলতে শুরু করছে। এ যাত্রা পূর্বজয়ী। পরের যাত্রায় কি অপেক্ষা করছে কে জানে। শীততাপ নিয়ন্ত্রণ, প্রাইভেসি যুক্ত 3 সিটের কেবিন। দরজাটা ভেতর থেকে লাগানো থাকলেও ছোট একটা কেবিনে নিজস্ব বলে ফিলিংস কাজ করে। ট্রেনের ঝমঝম ঝাঁকুনি, সেই হালকা দ্রুত ঝাঁকুনি পেয়ে শরীরের নিদ্রামগ্ন হতে চায়। ঘুম থেকে জাগলে আবার ঘুমাতে ইচ্ছে হয়। এমন নীতির মূলত ট্রেন জার্নিতেই খাটে। দিনের বেলায় জার্নি বেশ আনন্দদায়ক। গ্রামীণ দৃশ্য উপভোগ করতে করতে কখন যে আসল ঠিকানায় ট্রেন থামে টেরই পাওয়া যায় না। মনে হয় আরে এই তো একটু আগেই কমলাপুর স্টেশন ছাড়লাম, এত তাড়াতাড়ি চলে আসলাম। আবার রাতের জার্নিতে নিকোষ কালো অন্ধকারে গ্রাম পেরিয়ে নগর, নগর পেরিয়ে শহর, কখন যে ট্রেন ঢুকে পড়ে সে রাস্তা অবশ্য রাত্রির আধারে বোঝা যায় না। ব্যস্ত গলিতে ঢুকলে বিকট কোলাহল হর্নের কর্ণপাতে সড়ক, হাইওয়ে ও ব্রিজের রাস্তা তখন চলন্ত ট্রেনের আভাস পেয়ে সহসা থেমে থাকে। বাদশাহী মেজাজে ট্রেন চলতে থাকে হরদম গতিতে। আরে বেটা, তোরা আমাকে টপকে তোদের গন্তব্য যেতে পারবি, বুঝলি? পারবি না, বুঝলি? আচ্ছা, ট্রেন আদৌ এসব বলে? জীবন্ত হলে হয়তো ঠাট্টার স্বরে বলবে। একে একে সবগুলো বড় প্ল্যাটফর্ম পেরিয়ে ট্রেন এখন ঢাকামুখী হয়েছে। বিকেল পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে এখন রাত 9টা বাজছে। জামালপুর প্ল্যাটফর্মে 35 মিনিট লেটের পরেও ট্রেন এসে। ট্রেন যে এত তাড়াতাড়ি তেজগাঁও স্টেশন পেরোবে তা নিজে পূর্ব বেশ অবাক ছিল। তাহলে ট্রেনের বিড়ম্বনাজনিত সমস্যা দিন দিন বাড়বে না, কমবে। একটা দূষিত রাজনীতি থেকে কবে দেশটা মুক্ত হবে? 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মধ্যে যে আত্মগরিমা দেখেছিল তা আজ কোথায় হারিয়ে গেছে? যারা দেশটার স্বাধীনের উদ্দেশ্যে বুকের তাজা রক্ত দিল তাদের অবদান কোথায় বিলীন হয়েছে? কেন প্রশাসন ও সরকারজনিত সমস্যা জনগণ অনুভব করছে? কোথায় হারিয়ে গেছে ঐক্যবোধ? মানুষ মানুষ একাগ্র টান কেন এখন দেখা মেলে না? বলা বাহুল্য, শহরের যান্ত্রিক জীবনে যন্ত্র মানব হয়ে গেছে মানুষ। বাঙালিদের শিক্ষিত হতে বলা হয়েছিল, তারা উল্টো বুঝে মূর্খময় শিক্ষিত হয়েছে। যে শিক্ষার মানবিকতার চর্চা নেই, বড়দের সম্মান ও ছোটদের স্নেহর মান মর্যাদা নেই, সেটা অন্তত শিক্ষার নীতি হতে পারে না। আজকাল ইয়াং এডুকেটেড যুবকরাই রাতের আলোতে মদের নেশায় ধর্ষণ করতে এক চুল ভাবে না। মেধাবী মেডিকেল পড়ুয়া ছাত্রী তার প্রেমিক নামক পশুত্বের কাছে সম্মান তুলতে পরোয়া করে না। এগুলো আদৌ শিক্ষা? পূর্ব মোবাইল স্ক্রিনে পিডিএফ পড়ার সময় অন্যমনস্ক হয়ে এসব ভাবতে থাকে। ট্রেনের দেয়ালে পিঠ ঠেকিয়ে সিটের উপর পা উঠিয়ে বুকে জড়িয়ে রেখেছে পূর্ণতাকে। ব্যান্ডেজ করা ক্ষত হাতটা পূর্ণতার মাথায়। পূর্ণতা ঘুমিয়ে পড়লেও পূর্বের মস্তিষ্কে ঘুমের সাইরেন বাজেনি বলে ঘুম আসেনি। মোবাইল বের করে অনলাইনে প্ল্যাটফর্মে মিডল টার্ম বইটা পড়তে মগ্ন ছিল সে। সেখানে একটা লাইন ছিল যেটা পূর্ব বারবার পড়েছিল, What you need to what you did is the path of success. তুমি জীবনে কি চাও যদি তা বোঝো, একদিন সময় পেরুতে বুঝবে তুমি জীবনে কি পেয়েছো। পূর্ব বাক্যটা নিজের মতো সাজিয়ে বলল, মুচকি হেসে কি ভাবলো, তারপর ঘুমন্ত পূর্ণতার গাল ধরে বুক থেকে তুলে ধরল।
অপলক তাকিয়ে থেকে আচমকা অসহায় চাহনিতে মনে মনে বলল, আমি নিজের জন্য সর্বনাশ ডেকেছি, সেই সর্বনাশে আমি নিজের জন্য সর্বনাশ ডেকেছি, সেই সর্বনাশে আমার হৃদবহব্বরের প্রাণনাসীনকে দুঃখ দিচ্ছি। রাস্তাঘাট শুনশান, আশেপাশে কেউ নেই। পূর্ব অযথা রিক্স এড়াতে বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়েছে। ল্যাম্পপোস্টের আলোয় হলুদ হয়ে উঠেছে পূর্বের মুখ। কালো শার্টের কিছু কিছু জায়গায় ইস্ত্রি ভেঙেছে, তবুও ফিটফাট সুদর্শন বলতে সবাই বাধ্য হবে। পূর্ণতার কমলাপুর থেকে বাসে ওঠার পর আচমকা কোথার রোগ পেয়েছে। প্রচুর কথা বলছে পূর্ণতা, আর সেসব কথা মনোযোগ দৃষ্টিতে মুগ্ধ হয়ে শুনছে পূর্ব। ঘুম থেকে ওঠার পর পূর্ণতার মুখের দিকে তাকাতেই বুক ধড়ফড় করছিল পূর্বের। সদ্য ঘুম থেকে ওঠা মেয়ের দিকে তাকানোর মানে অগ্নেয়গিরির লাভা ফুটে বুকে। বাড়ির রুমের বেডরুম হলে পূর্ণতাকে ছাড় দিত না এক ফোঁটা। পূর্ব শুধু ওর কবজি চেপে চিবিয়ে চিবিয়ে বলছিল, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। পূর্ণ, কি করি বলো তো? পূর্ণতা ওর কথা শুনে এমন বোকার মতো তাকালো, আগা মাথা না বুঝে বলেই ফেললো। পানি খাবে? মাথা ব্যথা করছে। পূর্ব অ্যাক্সেসরিজ সিস্টেম থেকে লাগেজ নামাতেই বলল, তোমার ঠোঁটে একটা কামড় মারতে ইচ্ছে করছে, এবার বুঝেছ? লজ্জায় পূর্ণতা মাথা নিচু করে কেবিনের বাইরে চলে গেল। কি অসভ্য লোক! ক্লান্তিকর জার্নিতে কেউ এসব কথা বলে? রিক্সা বাড়ির ফটকের কাছে থামে। বড় গেটের কাছে লাইট দুটো এখনো জ্বলছে দেখে পূর্ব রাগে পারে না এক্ষুনি দারোয়ানকে সাইড করতে। ভাড়া চুকিয়ে পূর্ণতার আঁচলটা টেনে থুতনি অবধি ঘোমটা দিয়ে ওকে রিক্সা থেকে নামাই পূর্ব। দারোয়ানের হাতে দুটো লাগেজ সঁপে দিয়ে ধমকে বলে ওঠে, আমি যে ফোনের লাইটগুলো অফ করতে বলেছিলাম, কানে যায়নি? কেন এই লাইটগুলো জ্বলছে? হঠাৎ মনে হলো পেছনে থেকে একটা ফ্ল্যাশ জ্বলে উঠল। পূর্ব সাথে সাথে চমকে দৃষ্টিতে পূর্ণতাকে ধাক্কা দিয়ে দৌড়ে ভেতরে যেতে বলে। দারোয়ান নিরুদ্দেশ পথিকের মতো দাঁড়িয়ে থাকলে পূর্ব ওকে গলা ফাটিয়ে মেইন গেটের তালা দিতে বলে। দুজন দারোয়ানে যারা ছিল তারা চেয়ার ছেড়ে তাড়াতাড়ি কাজে নিমগ্ন হলো। পূর্ব বাড়ির ভেতরে ঢুকে কেয়ারটেকারদের জলদি বাইরের লাইট নেভাতে আদেশ দেয়। পূর্ণতা ভ্যাবাচাকা হয়ে গ্রাউন্ড ফ্লোরে ঘুমটাহীন দাঁড়িয়ে থাকবে। পূর্ব হাত টেনে ওকে নিজের রুমে নিয়ে যায়। পূর্ণতা লাগাতার প্রশ্নবিদ্ধ করে, কি হয়েছে? কেন এমন চেঁচাচ্ছেন? আশ্চর্য, এরকম করার মানে কি? পূর্ব রুমের দরজা লক করে হাঁপানো গলায় বলে, ছবি তুলছিল পূর্ণ, ওরা তোমার ছবি তোলার চেষ্টাই ছিল। পূর্ব রুমের দরজা জানালা আটকাতে চাইলেও পূর্ণতার অনুরোধে জানালা আটকাতে পারল না। লাইটহীন বন্ধ রুমে বিভৎস অন্ধকার পূর্ণতার সহ্য না। পূর্ব এখন অতিরিক্ত করছে বলে পূর্ণতার ধারণা। যে ব্যক্তির ছবি তুলতে চেষ্টা করছিল সেটা মিডিয়ার গুপ্তচর। পূর্ব ইতিমধ্যেই লোকটার যতটুকু অবয়ব দেখেছিল তার নিজের লোকদের কাছে বিস্তারিত জানিয়ে আর্জেন্ট রিপোর্ট চেয়েছে। তারাও পূর্বকে আশ্বস্ত দিয়েছে এই ব্যক্তি যে কোনো মাধ্যমে স্টাফ হোক পূর্বের পায়ের কাছে এনে ধরা দিবে, সম্পূর্ণ বায়োডাটা পাঠিয়ে দিবে। পূর্ব ওদের সাফ সাফ জানিয়ে দেয় মিডিয়ার লোকদের কোনোভাবে হেনস্থা না করতে, এতে ওরই ক্ষতি হবে। পূর্ণতার রুমে আসার পর থেকে নিশ্চুপ হয়ে আছে। ফ্রেশ হয়ে পরনের শাড়ি পাল্টে সাদামাটা একটা শাড়ি পরে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে। আয়নার নিশ্চল চোখ দুটো পূর্বের সাথে কথা বলায় উসখুস করছে। চোখাচোখি হওয়ার সুযোগ নেই। পূর্ব এখন প্রচণ্ড ব্যস্ত ভঙ্গিতে সোফায় আইপ্যাড নিয়ে বসেছে, কপাল কুচকানো, মুখে গাম্ভীর্য ভাব। স্ক্রিনের উপর ধূপাধূপ দু হাতের বৃদ্ধাঙ্গুল তীরের গতিতে চলছে। পূর্ণতা ভেবে পায় না এই বান্দা এত স্পিডে কিভাবে টাইপ করে। যে হারে টাইপ করছে তাতে বিশ্ব রেকর্ড করে অস্কার ছুড়লেও অস্কার বলবে, এই আবুল ভ্যাবলা কথাকার, আমাকে কোথায় পাঠাচ্ছিস? পূর্বের কাছে? না বাপ, পায়ে ধরি, পাঠাস না। পূর্ণতা আর নীরবতা চাপতে পারল না। চিরুনিটা শব্দ করে রেখে দ্রুত পায়ে পূর্বের সামনে এসে দাঁড়ালো। পূর্ব না শোনার ভান করে বাভ্রুটা উঁচুতে তুলে
সিরিয়াস কিছু ভাবছে এমন ভঙ্গিতে ঠোঁট কামড়াচ্ছে। রাগে পূর্ণতার শরীর জ্বলে যাচ্ছে। গায়ে ঠান্ডা পানি ঢাললে ছ্যাপ ছ্যাপ শব্দ হতো শিওর। অনেকক্ষণ পর পূর্ব মুখ না তুলে ছোট্ট প্রশ্ন করলো, কিছু দরকার? হ্যাঁ দরকার। চিৎকার করছো কেন? আই এম নট ডেফ। তুমি আমাকে চোখে দেখো না? তুমি নিশ্চয়ই বিপ্রানো যে দেখতে অসুবিধা হবে। জিলাপি না বানিয়ে কথা বলো। আমি ঘুমাতে পারছি না। ব্যাপারটা পেঁচানোর মানে কি? আমি অন্য রুমে যাচ্ছি, ঘুমাও। পূর্ণতার রাগ ছুঁই ছুঁই করে বৃদ্ধি পাচ্ছে। পূর্ব কি জানে না পূর্ণতাকে ছাড়া ঘুমাতে পারে না? পূর্ণতা চেঁচিয়ে উঠল। তুমি একটা স্বার্থপর। পূর্ব হঠাৎ পা থামিয়ে মাথা ঘুরিয়ে ব্যঙ্গাত্মক সুরে বলল, তাই? কি অপরাধ আমার? সবাই যেখানে আমাকে নিঃস্বার্থ ডাকে, তুমি তো দেখি স্বার্থপর ডাকছো কেন? পূর্ণতা ওর সামনে এসে হাত থেকে আইপ্যাড নিয়ে সোফার দিকে ছুঁড়ে মারল। পূর্ব অবাক হওয়ার ভঙ্গিতে কপাল কুঁচকালো। হঠাৎ পূর্ণতা জাপটে ধরে বলে ওঠে, তোমার গায়ের গন্ধ না পেলে তো ঘুমাতে পারি না। পূর্ব মুচকি হেসে দেয়। পূর্ণতার মাথা বুকের মধ্যখানে দুহাতে ঠেকে নেয়। গোসলের পর পারফিউমের স্মেল থাকার কথা না। আবার ফাজলামি? না সত্যি, আজ তাড়াহুড়ো করে দুপুরেও পারফিউম দেইনি। তুমি ইয়ার্কি শুরু করলে? আমি পারফিউমের কথা বলেছি, তোমার গায়ের গন্ধ বলছি। বাহ, জানতাম না তো। ওটা কেমন হয়? তুমি এই রাগে কথা শেষ করতে পারল না পূর্ণতা। ইদানিং পূর্বের রাগগুলোকে সংক্রমণের মতো ওকে আক্রমণ করছে। উল্টোপাল্টা কিছু শুনলেই মাথা হুটহাট রাগ চড়ে যায়। পূর্ণতা কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকলে পূর্ব কোমর চেপে উঁচুতে তুলে নিজের হাঁটতে সমান করে। পূর্ণতা ঠোঁট শক্ত করে নামার জন্য ধস্তাধস্তি শুরু করলে পূর্ব কোমরে আঙ্গুল দাবিয়ে শক্ত কণ্ঠে বলে, গলা জড়িয়ে ধরো, আমি ধরতে বলছি না। শেষ বাক্যে কেঁপে উঠল পূর্ণতা। নির্লিপ্ত হাত দুটো এগিয়ে পূর্বের গলা জড়িয়ে ধরল সে। সুদূর থেকে আসা রাস্তার নিয়ন বাতিতে আলোতে অন্ধকার রুমটা অদ্ভুত মায়াজাল সৃষ্টি হয়েছে। বাতাসে পর্দাগুলো ভেতর এসে উঠছে। ব্যবসা গরম কাটিয়ে শীতলতার প্রহর শুরু হচ্ছে। গোটা শহর সহ চারপাশ ঘুমাবস্থায় লেপ্টে আছে। কোনো সাড়া নেই, শব্দ নেই, শুধু নিস্তব্ধ হয়ে থমকে গেছে। পূর্বের বড় বড় চোখের পাপড়িপূর্ণ চক্ষু তারায় এ কেমন চাহনি, শান্ত, স্নিগ্ধ, কোমল, নম্র, অদ্ভুত শীতল চাহনি। এই দৃষ্টিতে একবার আটকে গেলে দুনিয়ার সব চিন্তা মাথা থেকে উড়ে যায়। পূর্ণতা ঘোরের মধ্যে টের পাচ্ছে পূর্ব ধীর স্থিরে হেঁটে কোথাও নিয়ে যাচ্ছে, কিন্তু চোখ থেকে দৃষ্টি সরিয়ে দেখবে সেই ক্ষমতা ওর নেই। পূর্ণতা বুঝতে পারল বাতাসে ওর চুলগুলো প্রচুর উড়ছে। পূর্ব ওকে রুমের জানালার কাছে নিয়ে এসেছে। রাতে নিশ্চয়ই খুব সুন্দর চাঁদ উঠেছে, নইলে জানালার গোলে এক টুকরো জ্যোৎস্না কিরণে পূর্বের মুখটার ওপর এত সুন্দরভাবে পড়তো না। খানিকক্ষণ পর পূর্ব হালকা গলায় বলে উঠল, পার্টিকে ওয়াদা দিয়েছিলাম গ্রাম থেকে এলেই এতদিনের জমা কাজগুলো সেরে ফেলবো। এখন কি করি বলো? কণ্ঠে কি ছিল জানা নেই। পূর্ণতা আরেক ধাপ সেই কণ্ঠের আবেশে ডুবে গেল। পূর্ব অবশ্য পূর্ণতার মনের অবস্থা খোলা বইয়ের প্রতিটি পৃষ্ঠার মতো আওড়াতে পারে। এতে নিঃসন্দেহে বলা যায় পূর্ণতার ব্যাপারে সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসও বুঝতে পারে ও। বাসন্তী রঙের শাড়িতে লাল ব্লাউজে রূপবতী লাগছে পূর্ণতাকে। লম্বা জার্নিতে ক্লান্ত দু চোখ, মিষ্টি হাসির কোমল দুই ঠোঁট, কানের পাশে ছিটকে আসা এলোমেলো চুল, থুতনিতে ছোট্ট মাদকপূর্ণ গর্ত। পূর্ব চোখ বন্ধ করে পূর্ণতার গালে ঠোঁট ছুঁয়ে দেয়। ফিসফিসে নিচু গলায় নেশাময় কণ্ঠে বলে ওঠে, আমি তো পাশে আছি, চিন্তা কিসের? পার্টির কাজ? তোতলানো সুরে বলল পূর্ণতা। জড়তা ভেঙে নীরবে হেঁটে বিছানায় শুয়ে দিল পূর্ণতাকে। পূর্ণতা উত্তরের জন্য এখনো সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে আছে। পূর্ব কিছু না বলে আইপ্যাডে কি যেন করে বিছানায় ফিরে এলো। ডান পাশে শুয়ে পড়তেই হঠাৎ পূর্ণতার মাথায় দুপাশে হাত রেখে ওর উপর ভর ছেড়ে দিয়ে ঝুঁকল পূর্ব।
পূর্ণতা আশ্চর্য হয়ে প্রশ্ন ছুড়বে তার আগেই পূর্ব গালে, কপালে, থুতনিতে এবং সর্বশেষে ঠোঁটে চুমু খেয়ে বালিশে মাথা দিল। পূর্ণতাকে কাছে টানতেই পূর্ণতা প্রশ্নের জন্য মুখ খুলছিল, অমনি পূর্ব হাত চাপা দিয়ে মাথা না সূচকে নাড়িয়ে বলল, ভালো মেয়ের মতো বুকে আসো, হার্টবিট শুনতে শুনতে নাকে গন্ধ টেনে ঘুমিয়ে পড়ো। নাস্তাটা খেয়ে তাড়াহুড়ো করে পাঞ্জাবি গায়ে দিয়ে বেরিয়ে পড়ল পূর্ব। পার্কিং লট ফাঁকা। নিজের গাড়িটা কোনাবাড়ির ঘটনায় নষ্ট অকেজো হয়ে গ্রামে পড়ে আছে। পূর্ব ট্যাক্সিতে বসে পাঞ্জাবির হাতা গুটাতেই কানে এয়ারপড ঢুকিয়ে কল পিক করলো। বহুদিন পর অপরওয়ালা থেকে কল এসেছে। নালিশ বা অভিযোগের বেলায় এসব কল আসাটা স্বাভাবিক, যেখানে পূর্বের নামে মার্ডার কেসের চার্জ লেগেছে। আসসালামু আলাইকুম। সালামটা পরে নিচ্ছি। আমি তোমার ব্যাপারে এমন নিউজ পাবো আশা করিনি। স্যার, মূল ঘটনা কি সেটা আমি জানি না। মার্ডার চার্জ যারা লাগিয়েছে তাদের ব্যাপারে ইনফরমেশন ঘোলাটে পেয়েছি। ওরা আমাকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করেছে। এখন থানায় যাচ্ছি। আমার সেক্রেটারি নিউজটা কিভাবে দিয়েছে তা আমার গলার স্বর দ্বারা ঠিকই অনুমান করতে পারছো। আমি যেখানে দোষ বা ভুল করিনি সেখানে আমার উপর উটকো মামলা কে করতে পারে এটুকু জ্ঞান আমার আছে। আপনার কাছে অনুরোধ, মিডিয়ার লোকদের শান্ত করুন। আমি দোষী সাব্যস্ত হলে আমাকে নিয়ে মুখরোচক কাহিনী লেখার জন্য আমি নিজে আহ্বান করব, কিন্তু দোষী সাব্যস্ত হবার পর। পূর্ব কথা শেষ করলে হঠাৎ গাড়ির লুকিং মিররে দেখে ড্রাইভার ওর দিকে তাকিয়ে আছে। লোকটা বৃদ্ধ, চোখে মুখে বয়সের ভাব, অজস্র ভাঁজ। পূর্ব কৌতূহল গলায় জিজ্ঞেস করলো, এই যে চাচা, আপনি কি কিছু বলবেন? লোকটা মিটিমিটি করে বলে উঠল, না মানে না পূর্ব ভাইসাব। পূর্ব সাথে সাথে ভ্রু কুচকে ফেলল। ফোনালাপের কোথাও আজ নিজের নাম উল্লেখ করেনি, অথচ লোকটা ওর নাম জানে। পূর্ব জিজ্ঞেস করলো, আপনি আমায় চিনেন? আপনারে কেডা না চিনে? আপনি হইলেন আমাগর ফেরেশতা। জি। পূর্ব কথাটা স্পষ্ট বুঝতে পারল না। আপনি আমারে চিনবেন না ভাইসাব, কিন্তু হগলের আপনি চিনেন। আপনি একবার শ্যামলী রোডের ওইখানে বস্তির মায়ারে কুলে তুল্লা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, মায়ার চিকিৎসার টাকা দিয়েছিলেন। এরপর থেকে চিনি। পূর্ব অনেক চেষ্টা করেও মনে করতে পারল না কবেকার ঘটনা। এরকম কেস অনেক হ্যান্ডেল করেছে ও, তাই ক্লিয়ার স্মৃতি মনে করতে পারছে না। লোকটা পরমুহূর্তে হাসি দিয়ে বলতে লাগলো, ভাই সাহেব, আপনি মনে হয় ভুইলা গেছেন, কারণ মনে করাই দিতেছি। আপনি যেই মায়ারে হসপিটালে ভর্তি করাইছিলেন ওইটা আমার বোনের মায়া আসিল। আপনি দলবল লইয়া বস্তিতে সবার হালচাল দেখতে গিয়েছিলেন। মায়াডার শ্বাসকষ্ট দেখা আপনি সব ভুইলা নিজেই কোলে করে হাসপাতালে নিয়ে গেছেন। নাম হইল গিয়া পারুল। আপনি ওরে আদর কইরা ডাকছিলেন পারু। নামটা শুনতেই চট করে স্মরণ করলো মেয়েটার মুখ। পূর্ব মাথা নিচু করে হেসে দিল। সেই 9 মাস আগের কথা। পূর্ব একদিন দলবল নিয়ে বস্তির মানুষের অবস্থা দেখতে গিয়েছিল। নিঃস্ব, অসহায়, অনাচার মানুষগুলো কত কষ্ট করে ছোট্ট ঘরে থাকতো। সেদিন একটা ভ্যাপসা অন্ধকার ঝুপড়ি থেকে কারোর হাউমাউ কান্নার হাহাকার শুনেছিল। পূর্ব অনুমতি ছাড়া ভেতরে ঢুকে দেখে নোংরা মেঝেতে ছোট্ট পিচ্চি মেয়ে গড়াগড়ি খাচ্ছে। বয়স বড়জোর 8 বছর। এমন একটা ফুলের মতো মেয়ে মুখ হা করে শ্বাস নেওয়ার যুদ্ধ করছে। পূর্বের বুকটা এমন নিংড়ে উঠল ও কোনো কিছু না ভেবে কোলে তুলেই দৌড় লাগালো। হাঁপাতে হাঁপাতে গাড়িতে উঠে হাসপাতালে চলে যায়। মেয়েটা সুস্থ হলে মিটিমিটি হাসি বলে। পূর্ব মাথায় হাত বুলিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে, আমার নাম পূর্ব। আচ্ছা পারুল সোনা, তোমার নামটাকে যদি ছোট করে ডাকি, যদি পারু বলে ডাকি সমস্যা হবে? কিভাবে? না। হেসে ফেলে পূর্ব। হ্যাঁ বলো বলো, শুনবো। পূর্ব অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালে ওর পেছন থেকে দলের সবাই হো হো করে হেসে দেয়। সেদিন কি লজ্জায় পড়েছিল। ইস, কোনো পিচ্চি মেয়ে এত অকপটে বিয়ের কথা বলতে পারে? হঠাৎ ড্রাইভারের কথায় স্মৃতি ভঙ্গ হলো ওর। ভাই সাহেব, থানা আইসা পড়ছে।
পূর্ব গাড়ি থেকে নেমে ভাড়া দিতে নিলে সম্পূর্ণ নারাজ হয় ড্রাইভার। তবুও পূর্ব জোর করে ড্রাইভারের কোলে টাকা ছুঁড়ে দ্রুত চলে যায়। ড্রাইভার হাঁ করে তাকিয়ে থাকলে পূর্ব এক মুহূর্তের জন্য মাথা ঘুরিয়ে বলে ওঠে, চাচা, পারুকে বলবেন পূর্ব এখন বিবাহিত, ওকে একদিন দেখতে যাব, টাকাগুলো দিয়ে চকোলেট কিনে দেবেন। আচ্ছা চাচা, আসি। দিনটা তপ্তকর। সূর্য এখন মধ্য আকাশে দারুণ দাপটে তাপদাহ করছে। খালি বাড়িতে পূর্ণতার একগুঁয়েমি লাগছে। কেউ যদি থাকতো একটু কথা বলার জন্য। আসার সময় এত তাড়াহুড়ো করেছে যে ফোনটা সঙ্গে আনতে ভুলে গেছে। লাগেজটা কোনো রকমে গুছিয়ে আয়মানকে খবর দিতেই বাইক ছুটিয়ে নিয়ে যায় স্টেশনে। ইস, আয়মান না থাকলে কি যে হতো। এখন যদি আয়মান এখানে আসতো। বন্ধু, ভাই, ব্রাদার হিসেবে আয়মানের সঙ্গটা ছোট থেকে প্রিয়। পূর্ণতা এপাশ থেকে ওপাশ ফিরে শুতেই হঠাৎ রুমের দরজায় কেউ নক করলো। কে? ম্যাডাম আমি। ভেতরে আসুন। ম্যাডাম, আপনার এক রিলেটিভ এসেছে, তাকে আসতে বলবো। আজব তো, রিলেটিভ তো সব গ্রামে এখনো। শ্বশুর শাশুড়ি আগামীকাল গাড়িতে আসবে, আর মা বাবা আসবে পরশু ট্রেনে। পূর্ণতা সতর্ক হয়ে জিজ্ঞেস করলো, দেখতে কেমন? লম্বা মানুষ, কাঁধে একটা ব্যাগ। আচ্ছা, আসতে বলুন। পূর্ণতা নিচে নেমে হতভম্ব হয়ে হঠাৎ দৌড়ে সামনে গিয়ে দাঁড়ায়। তুই? চিল্লাস কেন? রিটার্ন মারবো নাকি? একটা মারবো। আয় উপরে আয়, এখানে প্রচুর গরম। আয়মান পূর্ণতার পিছু পিছু রুমে এসে সোফায় বসলো। পূর্ণতা গলা চড়িয়ে চাকর ডেকে আয়মানের জন্য খানাপিনার ব্যবস্থা করতে বলে ওর পাশে বসলো। তুই হুট করে কি করে এলি? বাড়িতে জানে? ওয়াকিল ভাইরে জানায় আসছি। বান্দার বাইক তো শেষ পূর্ণতা, টায়ার রিকভার দিতে হইছে। তুই যেই স্পিড দিয়েছিলি, আমি তো শিওর ছিলাম সাংঘাতিক অ্যাক্সিডেন্ট করবি। আল্লাহ বাঁচিয়েছে। তোর মতো নিমক হারামের জন্য কিছু করতে মন চায় না। আরে ওই সময় যদি স্পিড না দিতাম তুই এখানে আসতে পারতি। যাই হোক ভাই, তোরে বকে নাই। কেন বকবে? ও মা, আরেকজনের বউ আমি বাইকের পিছনে বসে আনলাম, এটা নিয়ে তোরে বকে নাই? উনি তোকে বিশ্বাস করে আয়মান, এটাও জানে তোর আর আমার মধ্যে সম্পর্ক কেমন। তুই খবর দেখছস? আসলামই কাল রাত্রে। টিভি চালু করার খেয়াল আছে? ভালো করছস। ঘটনা কি খুলে বলবি? স্ট্রং আছস তো? প্লিজ। পূর্ব ভাই নাকি কোন ব্যাডারে খুন করছে, এটা নিয়ে মিডিয়া মাতামাতি করতেছে। দেখ যাইয়া। ভুল বললি। মিডিয়া যদি মাতামাতিতে থাকতো তাহলে অলরেডি বাড়ির সামনে জটলা দেখতি। কাল রাতে উনি আমাকে সব কিছুই বলেছে। গতরাতে পূর্ব আমাকে প্রতিটা বিষয় ব্যাখ্যা করে বুঝিয়েছে। ও যেই পার্টিতে কাজ করছে সেখানে এমন তথ্য আছে যা পূর্বের সাথে খোলামেলা আলোচনা করছে মুখ্য সাহেবরা। পার্টির অন্যান্য বড় নেতারা এ নিয়ে প্রচুর ক্ষুব্ধ হয়েছে। দুদিনের নওজোয়ান ছেলের ওপর ঊর্ধ্বতন সাহেব কি করে এতটা ভরসা করে তা ভেবে পায় না। কাল চ্যাটার্জি নামের এক ভদ্রলোকের নাম শুনেছি। পূর্ব লোকটাকে রীতিমতো গালিগালাজ করে কথা বলে। পূর্বের মুখের ভাষা এতটা বিশ্রী তা কল্পনাও করতে পারিনি। লোকটা নাকি খুবই খারাপ, এক নম্বর লম্পট। তবে ওর নামের মামলাটা চ্যাটার্জি করেনি, করেছে অন্য কেউ। পূর্বর চেয়ে যারা বয়সে বড় ও প্রবীণ তারা বেশিরভাগ টাইম ওকে সহ্য করতে পারে না। ওর ধারণা তাদের মধ্যে কেউ এইটা বানোয়াট মামলা সাজিয়েছে। আয়মান দুপুরের খাবার খেয়ে গেস্ট রুমে ঘুমাচ্ছে। আমি সকাল থেকে কিছুই খেতে পারিনি। জানি না পূর্ব আসলে কীরকম ধমক খাবো। না খাওয়া নিয়ে ঘড়ির কাঁটা পিলপিল করে চলে যাচ্ছে, আর এদিকে আমার ভেতরের অবস্থা অসাড় হয়ে আসছে। আধ ঘন্টা ধরে রুমের ভেতর পায়চারি করছি, মনে শান্তি নেই। ওদিকে থানায় কি হচ্ছে তা জানার জন্য ব্যাকুল হয়ে আছি। সময় আরও 1 ঘন্টা পেরোলো। সূর্য এখন পশ্চিম আকাশে চলে এসেছে। সময়টা মূলত বিকেল। জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। দমকা হাওয়া এসে গা ঠান্ডা করে দিল। সকাল 9টায় বেরিয়েছে পূর্ব, এখন ঘড়িতে 4:45। প্রায় 8টা ঘন্টার ব্যবধানে ওর সাথে কি প্রলয় হচ্ছে এখনো অজানা। কাল জার্নি করে এসে রাতটা ঘুমায়নি।
সকালেও তেমন খায়নি, ক্লান্তিকর দেহটা নিয়ে বাইরে চলে গিয়েছে। মনে মনে শুধু জপে যাচ্ছি, ওর ওপর কোনো কাল না আসুক, সুস্থভাবে ফিরে আসুক। কেন এই রাস্তায় ওর যেতে হলো? কি দরকার ওর মানুষের সেবা করে? মানুষ কি ওকে বিপদের সময় দেখতে আসবে? কেউ আসবে না জেনেও নিঃস্বার্থভাবে অন্যের উপকার করার মানে কি? হঠাৎ প্রশ্নের প্রহর ঘুচাতে বোধহয় গেট দিয়ে ঢুকলো পূর্ব। আমি জানালা দিয়ে ওকে দেখছি। এটা ওর নজরে আসার কথা না। শুভ্র পাঞ্জাবিতে দ্রুত বেগে হেঁটে আসছে পূর্ব। এরপর আর দেখা গেল না ও ভেতরে ঢুকে গেল। আমি জানালার ডান পাশে বাহু ঠেকিয়ে আকাশ দেখছি। যখন মন উদাস তখন আকাশও উদাসী লাগে। যখন মন ভালো তখন আকাশ দেখতে দারুণ লাগে। রুমের মধ্যে পায়ের শব্দ পেতেই কানে এসে গেল ওর গলা। পেছনে ফিরো। জানালা থেকে সোজা হয়ে পিছু ঘুরে দেখলাম পাঞ্জাবি ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। পূর্ব হাত ভাঁজ করে কঠোরভাবে তাকিয়ে আছে। আমাকে এক দফা কঠিনভাবে ঝাড়ি দেওয়ার জন্য সে সদা প্রস্তুত। আমি সামনে গিয়ে পাঞ্জাবির বোতাম ধরতে চাইলাম। ও একদম পিছিয়ে গিয়ে বলল, ঘেমে গেছি, চোখে দেখো না। আর এসব কি পূর্ণতা? না খেয়ে দেবদাস হওয়ার মানেটা কি? আমি তোমাকে বলে গেছি না আমি ফিরবো। তো না খেয়ে আমাকে দোটানায় ফেলার কারণ কি? পূর্ব পকেট থেকে ওয়ালেট, রুমাল, এয়ারপোর্ট বের করে রাখছিল। রাগত সুরে বলতে লাগলো, থানায় গিয়েও যত ঝামেলা। যেই বদমাইশ আমার নামে মামলা করেছে সে আমাকে ঠিক করে চেনেই না, অথচ মামলা ঠুকে খালাস। বিডির পুলিশ যে 3 দিন টাকার জন্য চুম্বক হয়ে যাচ্ছে, আজকে সাক্ষাৎ প্রুফ পেলাম। একটাকেও ছাড়বো না আমি। সবগুলো কথা শুনলাম ঠিকই, কিন্তু চুপচাপ এক পা এগিয়ে আবার পাঞ্জাবির বোতামে হাত দিলাম। পূর্ব খেকিয়ে উঠল, একটা দেবো কিন্তু। বলেছি না শরীর ঘামে ভেজা। সারাদিন গোসল ছাড়া আছি, জানার পরও কাছে আসছো কেন? দূরে থাকো। আমি এক মুহূর্ত কঠিন চাহনিতে তাকালাম, তারপর শুরু করলাম জেদ দেখিয়ে পাঞ্জাবির বোতাম খুলতে। পূর্ব আমার ওপর মারাত্মক রেগে গিয়ে হাত চেপে ধরলো। আমি বেপরোয়া ভঙ্গিতে শেষ বোতামটা খুলতে না পেরে ছিঁড়েই ফেললাম। ও ভীষণ ক্রোধ গলায় বলল, অতিরিক্ত পূর্ণতা, কেন জোর করছো? এমনিতেই বিশ্রী অবস্থা, ঘামের উৎকট গন্ধ, তবুও থাক। তোমার সামনে এসে খোঁজ করাটাই আমার বিরাট ভুল হয়েছে। পূর্বর চেঁচামেচি যে নিচ পর্যন্ত যাচ্ছে সেটা আয়মানের হুড়মুড় আগমনে বুঝতে পারলাম। ও দরজায় দাঁড়িয়ে সদ্য তন্দ্রা ত্যাগ করে হাপিত্যেশ গলায় বলছে, কি হয়েছে, কি হয়েছে ভাই, আপনি চিল্লান কেন? পূর্ব অবাক চক্ষুতে হা করে একবার আয়মানের দিকে আরেকবার আমার দিকে তাকালো। আমি তখন আলমারি থেকে ওর পোশাক বের করছি। আয়মান ধূপধাপ এগিয়ে এসে বেকুবের মতো বলল, ভাই আপনি ওরে বকলেন কেন? বকলেন? খ্যাক খ্যাক না করলে আপনার চলে না? সারাদিন ও কেমন টেনশনে ছিল এটা জানেন? আসতে না আসতে ওরে বকলেন, আজাইরা বাইন। আয়মান খুবই ভয়াবহ একটা গালি দিতে নিয়েছিল। আমি তাড়াতাড়ি চিৎকার করে উঠলাম, আয়মান তুই এখানে এসে ফাপড় দেখাচ্ছিস কেন? যা বাইরে যা, যা বলছি। পূর্ব থতমত খেয়ে আয়মানকে জিজ্ঞেস করলো, তুমি কখন এলে? এলে তো এলে, খবর দিবে না? আয়মান এখনো চোখ রাঙিয়ে দাঁড়িয়ে আছে। এই হারামজাদার ছোট থেকেই স্বভাব। কেউ আমাদের 3 ফ্রেন্ডকে ধমক দিলে ও বীর সেনাপতি বাহুবলীর মতো রণবীর হয়ে যায়। আমি যে বিবাহিত বা এটা আমাদের স্বামী স্ত্রীর গোজামিল অবস্থা এটাও ভুলেই বসেছে। পূর্ব প্রথমত অবাক ও এখানে কিভাবে, দ্বিতীয়ত আশ্চর্য আয়মানের মতো শান্ত বাসিন্দা রাগান্বিত হয়েছে। আমি পূর্বের হাতে পোশাক ধরিয়ে বললাম, দুপুরে এসেছে। ও ভেবেছিল তুমি আমার ওপর রাগ করে হয়তো কথাই বলছো না, তাই সিচুয়েশন দেখতে ছুটে এসেছে। এবার আয়মানের দিকে তাকিয়ে বললাম, বন্ধু চেতিস না, ঠান্ডা পানির মতো ঠান্ডা হয়ে যা। পূর্ব আমাকে বকেনি, কিন্তু তোর ব্যবহার দেখে বকা খাই কিনা। আমার কথায় দাড়ি ঝুলিয়ে আয়মান ফট করে বলল, ও পূর্ব ভাই, আমি সরি ভাই, আমি আসলে বুঝতে পারিনি। ঘুমের মধ্যে আপনার চড়ানো গলা শুনে রাগ উঠেছিল। আমার বোন তো, ওরে এমনি কেউ বকতে দেখলে আমার জিদ উঠে। রুমের বাইরে যাও আয়মান। ভাই আপনি ওরে বকবেন না ভাই, প্লিজ দোহাই। দেখেন আমার জন্য বকা টকা দিয়েন না।
আমি বকবো না মারবো সেটা আমার ব্যাপার, তোমাকে যেতে বলেছি। আল্লাহ, দেখেন ভাই, আপনি চাইলে হাত জোর করে মাপও চাইতেছি, ওরে বকবেন না। আমি দুইজনের এলাহি কাণ্ড দেখছি। আয়মান প্রথম খেকশিয়ালের মতো খেকিয়ে উঠল, এখন ভেজা বেড়ালের মতো মেউ মেউ করছে। অপরদিকে পূর্ব সাহেব আহত হরিণের মতো আশ্চর্য হয়েছিল, শেষে সিংহের মতো গজগজ করছে। হাউসফুল ড্রামা চলুক। পূর্ব ভাই, যেতে বলেছি। বিশ্বাস করেন? তোমার জন্য আমি ওকে থাপ্পড় মারবো আয়মান? পূর্বের ঝাঁঝালো কণ্ঠে কেঁপে উঠলাম দুজন। আমি শিওর পূর্ব আমাকে ওর গাফুলতির জন্য পাক্কা 2 ঘন্টা কোমরের বেল্ট খুলে পিটাবে। আয়মান অনেকটা ঠেলে ঠেলে বাইরে চলে গেল। ইচ্ছাহীন যাওয়া যাকে বলে। যাওয়ার আগে আরেকবার আকুতি ভরা কণ্ঠে বলল, ও ভাই, আপনি না ভালো মানুষ, ওর মতো মাসুম শিশুরে মারবেন? ওরে দেখলে 7 খুনের গুন্ডাও বলবো বাবু কোলে নেই। নাউজুবিল্লাহ, কি বলতেছে এগুলা? থুক্কু থুক্কু। পূর্ব ভাই, ওরে। গেট আউট! পূর্ব ধাম করে দরজা বন্ধ করে দিল। এমন ভয়াবহ শব্দে আমি আরও একবার শিউরে উঠলাম। সমস্ত সাহস নিংড়ে পানি পানি হয়ে গেল আমার। বজ্রপাত আঘাতের পর শব্দ করে, আঘাতের আগে না। পূর্ব খামোশ থাকলে রাগ সহ্য করে, রাগ অসহন হলে কাউকে ছাড়ে না। আমার হাত টেনে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে ঘামার্তক পাঞ্জাবিটা এক টানে খুলে সাংঘাতিক রাগ দেখিয়ে থুতনি উঁচু করে ওষ্ঠদায় উষ্ণতায় আঁকড়ে ধরল। ঘাড়ের কাছে চুলের ফাঁক গলে আঙুলের স্পর্শ জাঁকিয়ে ধরেছিল। হিংস্রতার ক্ষোভ ক্ষণ পরে ছেড়ে দিল ঠিকই, কিন্তু কিছুক্ষণ আমার ওপর পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। হনহন করে পা চালিয়ে কাঁধে গ্রে টি শার্ট ঝুলিয়ে ওয়াশরুমের দরজাটা ঠাস করে লাগালো। চমকে উঠতেই আমি ঠোঁটে হাত দিতে নিব, আবারও দরজা খুলে মাথা উকি মেরে কপাল কুঁচকে বলল, ওকে বলে দিও আমি এমন শিশুকে দেখলে কন্ট্রোল করতে পারি না। আগেও পারিনি, এখনো পারবো না। ঘাম শরীরে বাধ্য করলে চুমু দিতে, ব্যথা পেলে আই হ্যাভ নো গাটস। মানে এই কথার সারমর্ম কি? প্রশ্ন করার পূর্বেই পূর্ব দরজা লাগিয়ে দিল আর কি। আকাশটা বেগুনি আভায় ছেয়ে আছে, প্রকৃতির জানান দিচ্ছে সন্ধ্যা হয়ে আসছে। সোফার শেষ কোণাটায় পিঠ ঠেকিয়ে আইপ্যাডে কাজ করছিল পূর্ব। সোফাটা বিরাট জানালার সাথে ঘেঁষে সাজানো, দক্ষিণা বাতাস হু হু করে এখান দিয়েই ঢুকে। বাতাসের তীব্রতায় পর্দা কখনো কখনো স্থির থাকে না, উঠতে যে সিলিং ছুঁই করে। নিরালা শান্ত পরিবেশে আইপ্যাডের পাশ দিয়ে দরজার দিকে তাকায় পূর্ব। মেয়েটা বন্ধু পেয়ে ওকে ফুলেই গেছে। 2 বার খবর পাঠিয়েছিল রুমে আসতে, পূর্ণতা না বলেছে, শুধু তখনই ইচ্ছে করেছিল নিচে নেমে ঠাস করে মেরে আসতে। সময় যাচ্ছিল, আকাশ বেগুনি রং ছেয়ে কালো তর্জমার গা ঢেকে নিয়েছে। পুরো রুম অন্ধকারে আবৃত হলো। বাতাসও প্রবল ধাক্কায় পর্দার পেট ফুলিয়ে রুমে প্রবেশ করছে। ঠান্ডা হাওয়ায় মাথার পেছনে ঠেকিয়ে সযত্নে আইপ্যাডটা পেটের উপর রেখে চোখ বন্ধ করল পূর্ব। প্রকৃতির ঠান্ডা ঠান্ডা বাতাস মোহনীয় সুবাস শরীর শীতল করে দেওয়ার মতো স্নিগ্ধ কোমল পরশে পূর্ব পরম শান্তিতে অনুভব করছে। এই বাতাস শত শত যান্ত্রিক ফ্যানকেও যেন ধুলো দেখাবে। এসিও প্রকৃতির বাতাসের নিকট যেন খুবই তুচ্ছ। মুখের উপর দক্ষিণা হাওয়ায় সৌন্দর্য স্পর্শে মন হালকা হলে চোখ বন্ধ করেই সুর তুলে পূর্ব। ধীর গতিতে সুর টেনে আস্তে আস্তে গানের রঙিন পসরা ডুবে যায়। কি মাদকতা, কি শান্তি, কি কণ্ঠ! প্রকৃতি আছে যেন মনোমুগ্ধ। ধীরে ধীরে সুর তুলল আবার। শেষের 4টা লাইন এমন স্নিগ্ধতা ভেসে যাচ্ছিল যেন চারপাশটা কেবল ওর, পাশে কেউ নেই। নিজের সুখবিলাসে শখের খান গাওয়ার পরম শান্তি। বাতাসের নম্রতার পূর্বের ঠান্ডা গলায় এক পশলা পবিত্র বৃষ্টি ছোঁয়ার মতো অনুভূতি হচ্ছিল। এমন সুরে গা ভাসাতে ইচ্ছে হয় বহুবার, যেন প্রকৃতি তার গরমের উষ্ণতা থামিয়ে শীতলতায় দুয়ার মেলে দিয়েছে। পূর্ণতার রুমের কাছাকাছি আসতেই পূর্বের গলা শুনে চমকে গিয়ে থেমে যায়। বুকের ভেতর ঠিপ ঠিপ করতে থাকে।
কণ্ঠের নেশা শুনে। এ কি করছে পূর্ব? ওর সুরের মাদকতায় হৃৎপিণ্ড যে স্থির গতিতে চলছে না। বুকে হাত রাখলো পূর্ণতা। বেগতিক শ্বাস টান পড়ছে ওর। শরীরের পশমগুলো কাটা ফোটাচ্ছে। রুমটা অন্ধকার সত্ত্বেও অসহনীয় আধারে ওর চোখের পলক স্থির হয়ে আছে পূর্বের বন্ধ চোখের মায়া দেখে। পূর্ব সুর ছেড়ে আবার গানের ছন্দতালে গলা তুলল। পূর্ণতা নিঃশব্দে সামান্যতম আওয়াজ না করে পাশে এসে চুপ করে পূর্বের উপর শুয়ে পড়ল। আচমকা গান থেমে যায় পূর্বের। মনের কোণে সূক্ষ্ম অভিমানে পূর্ণতাকে ঝাঁঝালো গলায় বলে, আমার কাছে এসেছো কেন? ওমা রাগ করে আছো? রাগ নিয়ে মানুষ এত সুন্দর গান করে, কণ্ঠ শুনলে তো চুমু খেতে ইচ্ছে করে। চুপ! 1000বার ডাকার পরেও যে মহারানী আমার খোঁজ করে না, তার সাথে আমার কিসের রাগ? সরো বলছি, ওঠো। পূর্বের বুকে মাথাটা আলতো খসে নড়েচড়ে বলে উঠল পূর্ণতা, সরছি না। ঢং করছো এখন? ডাকলাম তখন আসুনি কেন? বন্ধু পেতে আমাকে টাটা বাই বাই? পূর্ণতা ছট করে মাথা তুলে পূর্বের দিকে তাকালো। অদ্ভুত গলায় বলল, তুমি কি আমাকে সন্দেহ করছো? বিশ্বাস করো, ও আমার ভাই। ও রাতে চলে যাচ্ছে, এই জন্য ছিলাম। পূর্ব থমকানো দৃষ্টিতে তাকায়। শেষ কথাটা ওভাবে বলা ঠিক হয়নি। পূর্ব ওর মাথাটা সন্তর্পণে কাছে টেনে দুগালে হাত রেখে নিজের মুখের দিকে আনে। পূর্ণতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে পূর্বের মোহ বিশিষ্ট দৃষ্টিতে। পূর্ব গাল ধরে আরেক ধাপ কাছে টেনে ওষ্ঠচড়ায় মধ্যবর্তী দূরত্ব কমিয়ে ফেলে। পূর্ণতা বড় বড় নিঃশ্বাসে কেঁপে উঠছে। পূর্বের স্পর্শে সৌন্দর্যের দৃষ্টিতে ব্যাপক চাঞ্চল্যের বুক ধুকপুক করছে। দুই জোড়া ওষ্ঠদ্বয়ের দূরত্ব এত স্বল্প ও সংকুচিত যে যে কোনো একজন কথা বললেই কোমল স্পর্শে অদ্ভুত শিহরণে গা আচ্ছন্ন করবে। পূর্ব হঠাৎ চোখ বন্ধ করে নিঃস্বাচ্ছন্ন কণ্ঠে কিছু বলে উঠলে পূর্ণতার চোখ খিচে বুকের টি শার্ট খামচে ধরে। প্রতিটা ঠোঁট নিশ্চিত শব্দগুলো অপর ঠোঁটের পাতায় ছুঁয়ে যাচ্ছে। পূর্ণতার তীব্র খিঁচুনিতে হাতের জোর চালালো। শুধু ফিসফিসিয়ে হালকা সুর কানে আসলো, ভালোবাসি। পূর্ণতা শিউরে ওঠে। তীব্র খিঁচুনিতে চোখ মেলে প্রচণ্ড চকিত দৃষ্টিতে দেখল পূর্ব হাসি হাসি চোখে তাকিয়ে আছে। সেই চোখের হাসিটা সারা চেহারায় রাঙা বেশে ছেয়ে আছে। পূর্ব দিগন্তে তাপদগ্ধ সূর্যিমামা ঠাঁই নিয়ে বিরক্ত হলেও পশ্চিমে ডুবে গেলে চারধার তিমির আধারে ডুবেই পূর্ব আকাশটা ঠান্ডা হয়ে শান্তি যোগায়। দিনের বেলা পূর্ব উত্তপ্ত চিত্তক্ষোভে থাকলেও রাত্রি নামলে চিত্ত বিকারে শীতল হয়ে যায়। কি স্নিগ্ধ লাগছে পূর্বকে। মনের অজান্তে চোখের বাকন থেকে নাকের ধার ঘেঁষে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল পূর্ণতার। খুশিতে নাকি অন্য কিছুতে অশ্রুপাত হলো জানা নেই তার। পূর্ণতা টলমল চোখে উপর পাটির দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ফোপানোর মতো কাঁপছিল। পূর্ব গাল থেকে হাত সরিয়ে কানের পাশ ঘেঁষে চুলে আঙ্গুল ডুবিয়ে বলল, অবাক হলে? পূর্ণতা জড়িয়ে যাওয়া গলায় থেমে থেমে হাঁপানো সুরে বলল, আবার বলো। শুনুনি? দাঁত বের করে মিষ্টি হেসে বলল পূর্ব। পূর্ণতা বাকশক্তিহীন মেয়ের মতো মাথা ডানে বামে না বোঝাতে চোখের সামনে কালো কুচকুচে অন্ধকার দেখতে পেল। কেউ চোখের সামনে কালো পর্দা টেনে দিয়েছে। পূর্ণতা কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎ চোখ বন্ধ করে থপ করে পড়ে গেল ধুকপুক করা উষ্ণ স্থানে। পূর্ব পুরো হতভম্ব। পূর্ণতা বেহুশ। পূর্ণতা এইটুকু শব্দ শুনে সেন্স হারালো। অতিরিক্ত কষ্টে জ্ঞান হারানোর প্রবাদ আছে। অতিরিক্ত খুশি থেকেও চেতন হারায়, কি সর্বনাশ! অতিরিক্ত শব্দটা দুর্বল নার্ভের ব্যক্তির জন্য নিষিদ্ধ ঘোষণা করা উচিত। একদম সিল দেয়া ঠিক। ওয়াসিফ ভিলা সবার আগমন জমজমাট। পূর্বের বাবা পলাশ ওয়াসিফ পূর্ণতা বলতে হয়রান। ছেলের বউ নিয়ে দিব্যি সময় কাটাতে পারলে পলাশ ওয়াসিফ।
পূর্বিকার স্বামী অতি শীঘ্রই দেশে ফিরবে বলে জানিয়েছেন গতকাল। ধুমধাম করে পূর্বিকার সঙ্গে নিয়ে যাবে বরপক্ষ। পূর্বের আরও দুই চাচা পরশ ওয়াসিব ও পলক ওয়াসিব বিদেশের মাটিতে ব্যবসায়িক কর্মকাণ্ড শেষে সবাই ঢাকা আসায় দুদিন পরে দেশে ফিরেছে। বাড়ির বড় ছেলে হুট করে বিয়ে করে ফেলল, অথচ কেউ উপস্থিত থাকতেও পারেনি। এ নিয়ে বিরাট আফসোস করলেও চাচা ও চাচিরা। পূর্ণতা এখনো সবার কাছে বিশেষ সাদরে সমাদৃত হলেও মিথুনবাদের জাওয়াত, ফুয়াদ ও সায়মা এতে বেশ ক্ষিপ্ত। পূর্ব বাড়ির বাইরে যেতেই ছলচাতুরির কৌশল নিয়ে পূর্ণতার কাছে আসে, কিন্তু কারো না কারো জন্য সেসব সফল হয় না। কখনো আয়শা এসে পূর্ণতার পাশে গল্পগুজব করে, কখনো পূর্বিকা, কখনো পলাশ, কখনো অন্য কেউ। আয়মানের সাথে প্রতিদিন একবার হলেও কথা হয় পূর্ণতার। পূর্ণতা ব্যস্ত হয়ে ভুলে গেলে নিজ থেকেই কল দিয়ে খোঁজ খবর রাখে ও। গ্রামের বাড়ি এখন সদস্যবিহীন শূন্যতায় খাখা করছে। পূর্ণতার নানি বাড়ি থেকে কনেপক্ষ সবাই একযোগে ফিরে আসার পর উদাসীন হয়েছে। অপরদিকে পূর্বের দাদাকে অনেক করে বোঝানোর পরও ঢাকায় ফিরবে না বলে জানিয়ে দিয়েছে। যতদিন শ্বাস থাকবে গ্রামের ভিটেমাটি আঁকড়ে বাঁচতে চায় বৃদ্ধ ও বৃদ্ধা। দুটো কাজের লোকও একজন দেখভালের মানুষ ওখানে ঠিক করে দিয়েছে পলাশ ওয়াসিফ। ঢাকার বাড়ি ফেরার পর কেন যেন পূর্ণতার সৌজন্যতায় বড্ড খুশি হয়েছে সে। মনে মনে অবাক হয়, ছেলে যত ভুলই করুক, বউটা হীরের চেয়েও দামি জিনিস কোহিনূর খুঁজে এনেছে। মাত্র অল্প দিনের ব্যবধানে কেউ এত সহজে মিলেমিশে একাকার হয়ে যায়, পলাশ খুব বিস্মিত। বিকেলে ইজি চেয়ারে দুলতে দুলতে পলাশ ডেকে উঠলেন। পূর্ণতা চট করে কোত্থেকে উদয় হয়ে রুমের দরজায় নক করে বলে, বাবা মশাই ডেকেছেন? পূর্ণতা ঠোঁট প্রসার করে হেসে দিয়ে সম্মতি সূচকে মাথা নাড়িয়ে চটপট কণ্ঠে বলে, এক্ষুনি আনছি। পূর্ণতা শাশুড়ির অগোচরে রান্নাঘরে গিয়ে চুলায় পানি বসালো। পরন্তু বিকেলে চায়ের তৃষ্ণা মাঝে মাঝে পায় পলাশের, আর তখনই পূর্ণতা চুপি চুপি রান্নাঘরে এসে চা বানিয়ে আনে। আয়শার কড়া নিষেধাজ্ঞা। এ আজ্ঞাবহ পালনের জন্য চোরের মতো কাজ করতে লাগে ওর। দূর থেকে পূর্ণতাকে রান্নাঘরে ঢুকতে দেখে নিঃশব্দে ফুয়াদ দরজার বাহু হেলিয়ে দাঁড়ায়। জুসের বোতল হাতে মুখে স্ট্র নিয়ে কর্মব্যস্ত পূর্ণতার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলাচ্ছে। হঠাৎই পূর্ণতার চামচের মধ্যে ফুয়াদের প্রতিচ্ছবি দেখলে বুঝে যায় ফুয়াদ আবারও চুপচাপ দাঁড়িয়ে আছে। একটা ছেলে কোনো কাজ চেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে, পূর্ণতা সেই জ্ঞান আছে। ও চামচটা রেখে কাপে চা ঢেলে রেখে হুট করে পেছনে ঘুরল। ফুয়াদ থতমত খেয়ে চোখ পিটপিট করতে জোরপূর্বক হাসি দিতেই পূর্ণতা জিজ্ঞেস করে, এখানে কি করছো? ফুয়াদ আর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চুপচাপ চলে গেল রুমে। পূর্ণতা চায়ের কাপ নিয়ে চিন্তিত ভঙ্গিতে পলাশের কাছে দিয়ে দাঁড়ালো। পলাশ চায়ে চুমুক দিতেই লক্ষ্য করল পূর্ণতা কিছু একটা বিষয় নিয়ে ভাবছে। তিনি পূর্ণতাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কিন্তু পূর্ণতা সংখ্যাজনিত ব্যাপারটা টেলে দিয়ে চলে আসে। সন্ধ্যা 7:55 প্রবেশ বাড়িতে করে পূর্ণতার সাথে চোখাচোখি হতেই দরদ করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায় ও। চোখে দৃষ্টি যেন বলছিল, রুমে আসো জলদি, তোমার দরকার। পূর্ণতা সন্ধ্যায় হালকা নাস্তার গল্পগুজবে সামিল হয়েছিল সবার সাথে। খানিকটা সময় পর পূর্ণতা একটা কাজের বাহানায় দর্শিয়ে টুপ করে কেটে পড়ে সেখান থেকে। সবাই অগোচরে হাসলেও সাইমার খুবই ফালতু লাগলো। পূর্ণতা চলে যেতেই সাইমা হাসি মহলে বিষপূর্ণ কথা বলল, লজ্জা শরম খেয়ে এসেছে এই মেয়ে, স্বামী ঘরে আসতে দেরি, একটু অপেক্ষা নেই, সে ড্যাং ড্যাং করে চলে গেছে। আয়শার মুখ শক্ত হয়ে এসেছে। সাইমার মা ব্যাপারটা বুঝতেই পারল। একগাল ধমকের সুরে সাইমাকে বলল। আয়শা ডান পাশ থেকে সাইমার মায়ের কোলে হাত রেখে শান্ত হতে বলল। হঠাৎ পলাশ বিনীত মুখে গম্ভীর আভায় সাইমার উদ্দেশ্যে বলল,
সাইমা দানুর লজ্জায় অপমানে সেখান থেকে উঠে চলে গেল। এই পূর্ণতাকে চিবিয়ে ধরতে ইচ্ছে করছে। আহামরি ওকে কি এমন বলেছে? পলাশ পর্যন্ত কথা শোনালো। আশ্চর্য। পূর্ণতা নিরিবিলি পায়ে রুমের ভেতরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে কপাল কুঁচকে ফেলল। রুমের কোথাও পূর্ব নেই। উদ্বিগ্ন মনে রুমে আবারও চোখ বুলাচ্ছে পূর্ণতা। পূর্ব কি গায়েব হলো নাকি? হঠাৎ পেছন থেকে ক্যাচ ক্যাচ শব্দ হতেই ঝটাং মেরে পেছনে ঘুরে দেখলো পূর্ব দরজা লাগিয়ে পিঠ ঠেকিয়ে হেলে দাঁড়িয়ে আছে। তার মানে পূর্ব দরজার পেছনে লুকিয়ে তামাশা দেখছিল। কি খারাপ। পূর্ব ঘাড় নামিয়ে কাছে আসতেই বলল। পূর্ণতা ফ্লোরের দিকে দৃষ্টি দিয়ে ধীরভাবে এগিয়ে ওর সামনে দাঁড়ালো। পূর্ণতার পিঠের সব চুলগুলো একগুচ্ছে মুঠো করে সেদিকে আঁচল ছেড়েছে, যেখানে ঠিক ডান পাশে চুলের স্তূপ রাখলো। ইদানিং পূর্ব যা শুরু করেছে তা বোঝার বাইরে। বলা কওয়ার ছাড়াই হুট করে অত্যাচার করা শুরু করে। আগের তুলনায় কম কথা বলছে পূর্ব। এখন কথায় কম, ইশারায় কথা বোঝাতে পছন্দ ওর। পূর্ব আচমকা ওকে জড়িয়ে ধরে বা কাঁধে মুখ রেখে দিল। শিরশিরিয়ে উঠে কেঁপে উঠল পূর্ণতা। পূর্ব কোমরের কাছে হাত এনে কিছু একটা করছে। পূর্ণতা স্পষ্ট অনুভব করছে সেটা। পূর্ণতা কাঁপা কাঁপা গলায় বলতে গিয়ে তোতলিয়ে উঠল। কি 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 করছো? চুপ, দেখাচ্ছি তো। পূর্ণতার কাঁধে থুতনি রেখে পিঠের দিকে চোখ নুয়ে কাজ করছিল পূর্ব। পিঠের ব্লাউজের সাথে লুজ হয়ে নেমে পড়া শাড়ির পাড়টা একত্র করে সেফটি পিন লাগিয়ে দিল। ডান দিকের আঁচলটা টেনে দিয়ে শাড়ি ঠিক করে পূর্ণতাকে ছেড়ে দিয়ে আলমারি খুলতে চলে গেল পূর্ব। পূর্ণতা নিজের দিকে তাকিয়ে ভ্যাবাচাকা খেয়ে আছে। এতক্ষণ পিঠের নিচ থেকে শাড়ি লুজ হয়ে শরীর দৃষ্ট হচ্ছিল, সেটা ওর খেয়াল ছিল না। ছি! চাপা উৎকণ্ঠায় নিজের উপর রাগ হলো পূর্ণতার। পূর্ব বাড়িতে ঢুকে এজন্যই হয়তো লজ্জামুখ করে দাঁড়িয়েছিল। কিচ্ছু বলতে পারছিল না। পূর্ণতা নিস্পৃহ কণ্ঠে বলে উঠল। তুমি কি আগেই দেখেছো? কি? আলমারি থেকে টি শার্ট সিলেক্ট করতে করতেই উত্তর দেয় পূর্ব। শাড়ি পরার অভ্যাস নেই তো এজন্য। ব্লাউজ লং করে বানানোর অর্ডার দিয়ে দেবো। যেগুলো আছে দু একটা রেখে সব আগুনে পুড়িয়ে ফেলো। ড্রয়ারের থার্ড সেকশনে লাইটার পাবা। গম্ভীর গলায় শুলের মতো কথাগুলো বিদ্ধ করে ওয়াশরুমে ঢুকলো পূর্ব। শাওয়ার ছাড়ার আওয়াজ হতেই আলমারির দিকে এগোচ্ছে পূর্ণতা। আলমারির এক ধাপ খুলতেই হঠাৎ ওয়াশরুমের দরজা খুলে উকি দিল পূর্ব। এই শোনো তো, তুমি দুপুরে গোসল করেছো? পূর্ব কোমরে টাওয়াল পেঁচিয়ে ইতিমধ্যেই পুরো ভিজে গেছে। চুলগুলো থেকে নির্বিকারে পানি পড়ছে। পূর্ণতা দ্রুত সেখান থেকে দৃষ্টি নামিয়ে কৌতূহল গলায় জবাব দিল। হ্যাঁ করেছি, কিন্তু কেন? পূর্ব সরু চোখ করে কিছুক্ষণ ভেবে বলল। আমার সবচেয়ে পছন্দের শাড়িটা নিয়ে এসো। তুমি কি করবে? ধুয়ে দিব, খাবো, ফেলে দিব। আরে আজব তো, কেমন কথা এগুলো? পড়বো, তুমি বেশি বেশি করছো। তাড়াতাড়ি গোসল করে বের হও তো।